আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতি। তোমাদের যে পাঠ্য বইয়ের স্থানাঙ্ক জ্যামিতি 11 নম্বর অধ্যায়টি আছে, সেই অধ্যায় থেকে কয়েকটি সৃজনশীল প্রশ্ন। আজকের পর্বে থাকছে প্রশ্ন গ এবং প্রশ্ন ঘ, এই দুইটি প্রশ্ন। তো আমরা প্রথম প্রশ্নটি দেখিনি। আমাদের প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে বলতো, যে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে টি আর 1, বি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 2, 4, মানে এইটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এবং সি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 1 এবং টি। তাহলে তিনটি ভিন্ন বিন্দু সমরেখ হলে টি এর মান নির্ণয় কর। সমরেখ মানে কি? এই তিনটা বিন্দুর অবস্থান একই সরলরেখে অবস্থিত। এই তিনটা বিন্দুর অবস্থান কি বলতো? একই সরলরেখে অবস্থিত। তাহলে আমি মনে করি যে আমাদের এই তিনটা বিন্দু দেওয়া আছে, যে তিনটা বিন্দু একই সরলরেখে অবস্থিত। একই সরলরেখে অবস্থিত মানে মনে করো এখানে এরকম একটা সরলরেখা, এখানে আছে এ বিন্দু, আর এখানে আছে বি বিন্দু, আর এখানে আছে সি বিন্দু। তাহলে এই যে এ বি অংশের যে মনে করো এক্স অক্ষের সাপেক্ষে যে ঢাল, আর ওয়াই এখানেও এক্স অক্ষের সাপেক্ষে যে ঢাল, এই যে ঢাল এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান হলে এই বিন্দু তিনটা একই সরলরেখায় পড়ে। তাহলে বিন্দু তিনটা একই সরলরেখায় কখন পড়বে? যখন এই তিনটা বিন্দুর ঢাল একই, এই এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল সমান হবে। তা আমাদের তো প্রশ্ন বলে দিচ্ছে সমরেখ। তাহলে আমরা কি করব? এদের এই ঢালটা বের করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এবি রেখার ঢাল। এবি রেখার ঢাল, তো ঢালকে আমরা সাধারণত এম দিয়ে প্রকাশ করি। তো এখানে এবি রেখার ঢালকে আমি লিখলাম, মনে করো যে m1 ইজ ইকুয়ালস টু, ঢাল নির্ণয়ের সূত্র কি? y2 মাইনাস y1 ডিভাইড x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইড x2 মাইনাস x1, অর্থাৎ তোমার হচ্ছে কোটিদ্বয়ের পরিবর্তন ডিভাইডের ভুজদ্বয়ের পরিবর্তন, বা ওঠা বা হাঁটা, অথবা y অক্ষের যে পার্থক্য এবং y বিন্দুদ্বয়ের পার্থক্য এবং x বিন্দুদ্বয়ের পার্থক্য, এই হচ্ছে ঢালের সূত্র। তো ঢালের সূত্র আমরা মনে করো যে এখানে এই বিন্দুতে আমরা প্রথমটাকে যদি x1 ধরি তাহলে এটা হচ্ছে y1 হবে, যদি এটাকে x2 ধরি তাহলে এটা y2 হবে। এটা তুমি যেভাবে ধরবা সেভাবেই হিসাব হবে, কোনো প্রবলেম নাই। তো মনে করো যে আমরা মনে করলাম যে এটা হচ্ছে y2, কি ধরলাম? যে এটাকে ধরলাম হচ্ছে y2, তাহলে এটা y2 হলে এটা y1 হয়ে যাবে। তো y2 যদি 4 হয় তাহলে তুমি 4 মাইনাস y1 হচ্ছে 1, তাহলে এইটা হচ্ছে আমার x2। তাহলে x2 কে যদি আমি 2 ধরি তাহলে 2 মাইনাস টি, এখানে কি আসবে বলো তো? 2 মাইনাস টি। আচ্ছা, হিসাব করলে কত পাচ্ছি বলো তো? 3 ডিভাইড 2 মাইনাস টি, এটা হচ্ছে আমার প্রথম যে ঢালটা সেটা বের করছি। আমরা বের করছি এবি রেখার ঢাল। একই রকমভাবে আমরা বিসি রেখার ঢালটা যদি বের করি, মনে করো বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল এটাকে আমরা কি বলবো? যে m2, আর m2 সমান হচ্ছে একই ফর্মুলা, y2 মাইনাস y1 ডিভাইড x2 মাইনাস x1। এই ফর্মুলা লেখা জরুরি না, তুমি চাইলে সরাসরি ভ্যালুয়েট করতে পারবা। তো আমরা যদি একটু মানটাকে দেখার চেষ্টা করি, যে y2 মাইনাস y1, দেখো এখানে যে y2 মাইনাস y1, তুমি এটাকে ধরো হচ্ছে যে, ধরো যে এখানে y2, তাহলে y2 t হলে y1 হচ্ছে 4, তাহলে t মাইনাস 4 লিখবো কি এখানে? t মাইনাস 4 ডিভাইড হচ্ছে x2 মাইনাস x1, x2 কে ধরো 1, তাহলে এটাকে ধরো 2, তাহলে 1 মাইনাস 2, 1 মাইনাস 2। হিসাব করলে আমরা কি পাচ্ছি চলো তো হিসাব করি। তো যদি এটাকে আমরা হিসাব করি তাহলে দেখো এখানে হচ্ছে t মাইনাস 4 আর এখানে মাইনাস 1 থাকে। তাহলে প্রশ্ন মতে আমাদের প্রশ্নে বলছে যে বিন্দুত্রয় সমরেখ, আর তোমাদের তো আগেই বলেছি সমরেখ হলে ঢাল কি হয়? সমান হয়। তো ঢাল যদি সমান হয় তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখবো যে প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে কি লেখা যাবে? যে m1 ইজ ইকুয়ালস টু m2, m1 ইকুয়ালস m2। তাহলে m1 কত বের করছি চলো তো হিসাব করে দেখি আমরা। m1 হচ্ছে 3 ডিভাইড 2 বাই 2 মাইনাস টি, 3 ডিভাইড 2 মাইনাস টি, এটা হচ্ছে প্রথমটার ঢাল। আর দ্বিতীয়টার ঢাল তো তুমি দেখতেই পাচ্ছ, টি মাইনাস 4 ডিভাইড হচ্ছে মাইনাস 1, মাইনাস 1। তো মাইনাস 1 বসাইলাম। এবার চলো এটাকে আমরা আর গুণ করি। কি করব? আর গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন। তো যদি এটাকে আর গুণ করি তাহলে এই 2 এর সাথে টি গুণ করলে কি হবে? 2t, 2t। এই 2 এর সাথে মাইনাস 4 গুণ করলে কি হবে? মাইনাস 8। আচ্ছা, এবার মাইনাস টি এর সাথে টি গুণ করলে কি হবে? মাইনাস টি স্কোয়ার, মাইনাস টি স্কোয়ার। এই টি এর সাথে যদি 4 গুণ করো, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস, তাহলে এখানে প্লাস 4t। আচ্ছা, ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে? ইজ ইকুয়ালস টু এখানে তুমি লিখতে পারবো হচ্ছে 3 আর 1 গুণ করলে কি হয়? 3, এবং প্লাসে মাইনাসে মাইনাস 3, মাইনাস 3। ওকে, তো
তো বুঝলাম আমি সব কিছু গুণটন হয়ে গেছে, আর গুণ করছি। এবার আমরা সবগুলোকে এক পাশে ধরে নিয়ে আসবো। তো যদি এক পাশে আনি, দেখো এখানে মাইনাস টি স্কোয়ারটাকে আগে লিখি। এই যে টি আর এই যে টি যোগ করলে কত হয় বলো তো? প্লাস 4t। প্লাস 4t আর হচ্ছে 2t, এই 4t এবং 2t মিলে কত হয়? 4t এবং 2t মিলে আমাদের হয় হচ্ছে 60 প্লাস 60, আর এইখানে -8, আর ওই যে 3 এর পাশে এসে +3 হয়ে সমান সমান 0 লেখা যাবে। তাহলে আমরা যদি একটু -1 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে কত হচ্ছে বলো তো? থাকবে কত বলো তো? টি স্কোয়ার, এই যে টি স্কোয়ার। এখানে -60, কারণ সামনে মাইনাস রাখা যাবে না। -60, এই 8 থেকে এই 3 যদি বাদ যায়, প্লাসে মাইনাসে মাইনাস থাকে -5, ওটা হয়ে যাবে +5। +5 ইজ ইকুয়ালস টু 0, কারণ কি আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করছি পুরো ইকুয়েশনটাকে। এখন আমরা কি করব? এখন আমরা এখানে মিডল টার্ম ব্রেকিং করব। তো টি স্কোয়ার এখানে আছে 6, তাহলে 6 আর এখানে 6 আর এখানে আছে 5, 5 আর এখানে হচ্ছে 1, তাহলে 5 একে 5। আমাদের 60 কে ভাঙতে হবে 5t মাইনাস 5t মাইনাস t। এখন দেখো 5 একে 5, আর এখানে 5 আর 1 এর গুণফলও কিন্তু 5 হয়। আর এই 5 আর 1 যোগ করলে আবার 60 হয়। তাহলে আমরা মিডল টার্ম ব্রেকিং করে ফেললাম। মিডল টার্ম ব্রেকিং নিশ্চয়ই তোমরা জানো যে কিভাবে করতে হয়। তো আমরা এই মাঝখানের পদটাকে ভেঙে দিলাম, ভেঙে দুইটা পদে বিভক্ত করব। যাদের যোগ বিয়োগ করলে এটাই হবে, এবং এদের গুণফল হবে এই প্রথম কনস্ট্যান্ট টার্ম এবং হচ্ছে এখানে যে পাওয়ার থাকবে এক্স স্কোয়ারের যে সহগ, সেই দুইটার গুণফলের সমান। এবং আমাদের সেটা হয়েছে, 5 একে 5 এবং 5 আর 1 এর গুণফল 5 এর সমান, আর 5 আর 1 মিলে 6 হয়। তো এখন আমরা এখান থেকে প্রথম পোর্শন থেকে কমন নিব কি? কমন নিব হচ্ছে টি। প্রথম পোর্শনে কি কমন নিব? টি কমন নিব। তো যদি এখানে টি কমন নিই, তাহলে থাকে টি মাইনাস 5, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে টি প্লাসে মাইনাসে -5 ইজ ইকুয়ালস টু 0। এবার আসো এখান থেকে আমরা কি করব? আমরা হচ্ছে আরেকবার কমন নিব, ধরো টি মাইনাস 5 কমন নিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে, এখানে কি কমন নিছিলাম বলো তো? আমরা কমন নিছিলাম -1। কোনো কিছু কমন না গেলে 1 তো কমন যাবে, 1 দিয়ে সবাইকে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা -1 কমন নিলাম, তাহলে টি মাইনাস 5। এখন টি মাইনাস 5 আরেকবার কমন নিচ্ছে টি মাইনাস 5। তাহলে এইখানে থাকবে হচ্ছে টি মাইনাস, এখানে থাকবে 1 ইজ ইকুয়ালস টু 0। দেখো, দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকটি সমান শূন্য হয়। তার মানে এই দুইটার গুণফল শূন্য, তার মানে একটা একটা সমান শূন্য লেখা যাবে। তাহলে আমরা লিখবো হচ্ছে হয় কি হয় বলতো? যে টি মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0 বা টি ইকুয়ালস টু 5, অথবা আরও একটা মান আসবে যে টি মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা টি ইকুয়ালস টু 1। দেখো এই টিটা কি আমাদের কোশ্চেনে? যদি আমরা একটু দেখে নিই, দেখো এই টিটা হচ্ছে আমাদের কোশ্চেনে, এই টিটা হচ্ছে একটা স্থানাঙ্ক, তার মানে এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো আমাদের আবার ঘটনা হয়েছে কি, যে দুইটাই পজিটিভ আসছে, দুইটাই পজিটিভ হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে একটা মান আমরা নিতে পারবো আর একটা নিতে পারবো না। কেন নিতে পারবো না একটু খেয়াল করো। টি এর মান আসছে 5 আর টি এর মান আসছে কি 1। দেখো টি এর মান যদি আমরা 1 নিই, তাহলে এখানে 1 বসাও, এর স্থানাঙ্ক হবে 1 আর 1। এই টি এর মান যদি 1 বসাও, তাহলে সি এর স্থানাঙ্ক হবে 1 আর 1। তার মানে আমরা বুঝলাম যে টি এর মান যদি 1 হয়, তাহলে এ বিন্দু এবং সি বিন্দু একই বিন্দু হয়ে যায়। টি এর মান যদি 1 হয়, তাহলে এ বিন্দু আর সি বিন্দু একই বিন্দু হয়ে যায়। কিন্তু একই বিন্দু তো না, এখানে ভিন্ন তিনটি বিন্দু। তাহলে এ বিন্দু আর সি বিন্দু একই বিন্দু হতে পারবে না। তাহলে টি এর মানটা 1 নিব না, 5 নিব। 5 নিলে কি হবে দেখো, 5 1 একটা বিন্দু, 1 5 আলাদা বিন্দু, তাহলে আলাদা হয়ে গেল। তাহলে এখানে টি এর মান কোনটা হবে? টি এর মান হচ্ছে এই মানটা আমরা নিতে পারছি না। তাহলে টি, সুতরাং টি ইজ ইকুয়ালস টু কত বলো তো? 5। এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। টি এর মান এটা কেন নিতে পারবো না? এই ওয়ানটা আবারও বলি কেন নিতে পারবো না, তোমরা ঠিক ব্যাখ্যা দিয়ে দিও যে টি এর মান 1 হলে এ বিন্দু এবং সি বিন্দু একই বিন্দু হয়ে যায়, কাজেই টি এর মান 1 গ্রহণযোগ্য নয়, এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে টি এর মান হচ্ছে 5। এবং আমরা কিন্তু ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে তোমাদের জন্য এটা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। এই দেখো, এই যে ব্যাখ্যা করা আছে। তো তোমরা এরকম করে পরীক্ষার সময় আসলে পরে ব্যাখ্যা করে দেবে টি এর মানটা 1 নেওয়া যাচ্ছে না। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমরা দেখবো হচ্ছে আরেকটা কোশ্চেন আছে আমাদের। এই পর্বে দুইটা কোশ্চেন, একটা তো সমাধান হলো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা বলা হয়েছে কি, যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হচ্ছে 2। তারপর ঢাল দেওয়া আছে এক বিন্দুগামী, একটা মাত্র বিন্দু আছে, একটা ঢাল দেওয়া আছে, এর সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা তো প্রথমে এই কোশ্চেনটা ভালো করে বুঝলাম, তাই না? হ্যাঁ, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা অত কঠিন ছিল না, সহজ। তো এরপরে আমরা যদি মনে করো যে পরের কোশ্চেনটা সলভ করতে চাই, তাহলে আমরা একটু দেখবো যে কোশ্চেনে কি বলা হচ্ছে। দেখো, একটা সরলরেখার সমীকরণে ঢাল দেওয়া আছে, আমরা সমাধান করছি প্রশ্ন ঘয়ের। তো এখানে এখানে কি আছে বলো তো? এখানে ঢাল বা স্লোপ,
এখানে m ইজ ইকুয়ালস টু 2, m ইকুয়ালস টু কি 2। আচ্ছা, তাহলে কয়টা বিন্দুগামী সরলরেখার সমীকরণ? এখানে একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্র আমরা কি জানি, যে 2 আর হচ্ছে -1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে এক বিন্দুগামী, এই যে একটা মাত্র বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র আমরা কি জানি? আমরা জানি যে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এইটা হচ্ছে আমাদের এক বিন্দুগামী সরলরেখার সমীকরণের ফর্মুলা। তাহলে এখন আমরা যদি মানগুলো একটু বসাই দেই, দেখো এইখানে এই হচ্ছে সূত্রের জন্য যে আমাদের দুইটা ভ্যারিয়েবল দরকার, দুইটা চলক দরকার, x আর y, তা কিন্তু এখানে আছে। তাহলে একটা হচ্ছে এখানে আছে y মাইনাস y1। দেখো y এর মান কত? এই যে y এর মান হচ্ছে 1। কত আছে? 1। তাহলে 1 আর -1 এইখানে প্লাস হয়ে যাবে, মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু m এর মান কত? m এর মান আছে 2। তাহলে এখানে বসাবো কত? 2 ইন্টু x মাইনাস x1 এর মান কত? এখানে 2। এই যে 2 কে এখানে বসাই দিলাম। তাহলে একটু হিসাব করলে আমরা এখান থেকে একটা সমীকরণ পেয়ে যাব। দেখো সমীকরণ বের করার চেষ্টা করছি। তাহলে এখানে y প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 2, 2 দুগুণা 4 হবে। কত হবে? 2 দুগুণা 4। আর এখানে আমরা একটু বা দিয়ে দিই, যদি এই সাইন দিলে এমপ্লয় সাইন তোমরা দিতে পারবা, কোনো অসুবিধা নাই, তারপরে বা দিয়ে দিই। ওকে, এবার এক্স গুলাকে আমি শুধু সরলরেখার যে আদর্শ সমীকরণ সেটা কি, যে y ইকুয়ালস টু mx প্লাস c। তুমি এইভাবে সরলরেখার সমীকরণ লিখতে হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতো বাট কম্পেয়ার করা যায়, এইভাবে আমাদের সরলরেখার সমীকরণ বের করতে হয়। তাহলে আমরা এই ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিই। ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হচ্ছে বলো তো? y ইকুয়ালস টু 2x মাইনাস 4 প্লাস এই যে ওয়ানটা প্লাস ওয়ানটা ওপাশে যায় কি হয়ে যাবে? -1। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? সুতরাং y ইকুয়ালস টু 2x মাইনাস 5। তুমি চাইলে এই x সবাইকে এক পাশেও নিয়ে আসতে পারো, যে y মাইনাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। এভাবেও লেখা যাবে, কোনো সমস্যা নাই, এটা লেখা যাবে। তো এইটাই কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সার। স্ট্যান্ডার্ডভাবে লিখলে এটা হয়। তারপর তুমি চাইলে শুধু এক্স ওয়াইকে এক পাশে নিলা, কনস্ট্যান্ট টার্মকে অন্য পাশে নিলা, তুমি চাইলে সবাইকে এক পাশে নিলা, হোয়াটএভার, তুমি যেভাবেই রেখে দেবা সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে তুমি কি করতে পারো? তুমি চাইলে ওয়াইটাকে এক পাশে আর এইগুলাকে অন্য পাশে, আবার তুমি চাইলে সবাইকে ধরে এক পাশেও আনতে পারো। তো তুমি যেটা করবা সেটা অ্যান্সার হবে। এটা আমি রেখে দিলাম যে এটাও থাক, এটাও তুমি চাইলে অ্যান্সার লিখতে পারবা, এটাও চাইলে কি অ্যান্সার লিখতে পারবা, তবে এটা লিখলে বেশি ভালো হয়। তো বেশি ভালোটা আমরা করে রাখলাম, সমস্যা নাই। তো আমরা একটু দেখে নিই যে আমাদের কোশ্চেনে একটা সরলরেখার মানে একটা বিন্দু দেওয়া ছিল একটা সরলরেখার, আর ঢাল দেওয়া ছিল। সেখান থেকে আমরা এক বিন্দু সরলরেখার সমীকরণের সূত্র দিয়ে আমরা সরলরেখার যে আদর্শ সমীকরণ সেই সমীকরণ বানানোর চেষ্টা করলাম। আশা করি আজকের ক্লাসে যে সমস্যাগুলো সমাধান করেছি তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।